হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমরা যে নিয়ে ডিসকাস করব সেটাই হলো নিউক্লিয়াস, বা যেটা তোমরা হয়তো পড়ে থাকবে কেন্দ্রিকা, বা এটাকে আমরা নিউক্লিয়াসকে আরেকটা নামেও ডাকতে পারি, যেটা হচ্ছে ক্যারিয়ন। ক্যারিয়ন নামেও ডাকতে পারি। আর এই ক্যারিয়ন বলছে নিউক্লিয়াসকে, তো সেই জন্য নিউক্লিয়াসকে নিয়ে যে আমরা স্টাডি করছি, তো এটাকে বলা হচ্ছে ক্যারিওলজি। ঠিক আছে, এরপর আমরা নিউক্লিয়াস যে পড়বো, মনে হতে পারে নিউক্লিয়াস আমাদের দেহে কোথায় আছে রে বাবা। তো নিউক্লিয়াস আছে হচ্ছে আমাদের যে সেল বা কোষ, আমাদের পুরো বডিটা যেটা আছে সেটা হচ্ছে কী নিয়ে তৈরি? কোষ নিয়ে তৈরি। এরপর এই কোষগুলোই পরে ডিভিশন হয়, এবং কোষগুলো ডিভিশন হয়ে হয়ে বা বিভাজন হয়ে হয়ে কী তৈরি করে? কলা তৈরি করে, কলা বা টিস্যু তৈরি করে। সেখান থেকে কলাগুলো আবার পরবর্তীকালে অর্গ্যান একটা ফর্ম করে। সেই অঙ্গগুলো মিলে আবার একটা অর্গ্যান সিস্টেম ফর্ম করে। তো সেখান থেকে আমাদের একটা হিউম্যান বডি তৈরি হয়। তো এই আমাদের যে কোষ ছিল, একটা সেলে কী ছিল? সেলের মধ্যে একটা যদি আমি সেলের স্ট্রাকচার নিই, সেলের মধ্যে কি আছে? এটা একটা সেলের স্ট্রাকচার। সেলের মধ্যে এটা হলো নিউক্লিয়াস। এটা গলগি বডি, লাইসোজোম, রাইবোজোম, এই পোস্তর দানার মতো যে অংশ, যে ফুটকি ফুটকিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব রাইবোজোম। তারপর এই এই দেখো প্লাজমা মেমব্রেন, যে মেমব্রেনটা, যে পর্দাটা আমাদের যে সেলটাকে আটকে রেখেছে বা আবদ্ধ করে রেখেছে, সেটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন, বা বলা হচ্ছে কি কোষ পর্দা বা প্লাজমা পর্দা। সো আমরা বেসিক্যালি যেটা নিয়ে আজকে স্টাডি করব সেটা হচ্ছে নিউক্লিয়াস নিয়ে আজকে আমরা স্টাডি করব। তো লেট স্টার্ট। তো এই যে আমাদের নিউক্লিয়াস, এটা হলো কোষের মধ্যে একটা ঘন পর্দা ঘেরা অঙ্গাণু। আমাদের সেলে আমরা কেন পর্দা ঘেরা কেন বললাম? পর্দা ঘেরা এই জন্য বললাম কারণ আমাদের সেলের মধ্যে যে অর্গানেলসগুলো আছে, এটা একটা যদি সেলের স্ট্রাকচার হয়, এর মধ্যে যে এগুলো দেখতে পাচ্ছ, লাইসোজোম, গলগি বডি, রাইবোজোম, এগুলো সব একটা একটা করে অর্গানেলস সেলের। তো এই অর্গানেলসগুলোর আবার একটা পর্দাও হতে পারে। সেই রকমই অর্গানেলসগুলোর কোনোটার বাইরে একক পর্দা হতে পারে, কোনোটার দুটো পর্দাও থাকতে পারে, আবার কোনোটা পর্দাবিহীনও হতে পারে। লাইক তোমাদের যে সেন্ট্রোজোম ছিল, সেন্ট্রোজোমে কিন্তু এটা একটা পর্দাবিহীন অঙ্গাণু ছিল। সেরকম নিউক্লিয়াসটা কী হলো? নিউক্লিয়াসটা হচ্ছে একটা দ্বিস্তর বিশিষ্ট পর্দা, দেখতে পাচ্ছ দ্বিস্তর বিশিষ্ট পর্দা, সেরকমই। তো নিউক্লিয়াস আমাদের যে সেল আছে বা যেটা কোষ আছে, তার মধ্যে সবথেকে বৃহৎ যে অঙ্গাণুটা সেটা হলো নিউক্লিয়াস কী হতে পারে? গোলাকাকৃতি হতে পারে, ডিম্বাকৃতি হতে পারে, চোঙাকৃতি হতে পারে, ইত্যাদি ইত্যাদি হবে, ঠিক আছে। আর এই যে নিউক্লিয়াসের যে মানে থিওরিটা বা নিউক্লিয়াস যে আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে কি একজন ইংলিশ বায়োলজিস্ট ছিলেন। ইনি রবার্ট ব্রাউন 1831 সালে এটি আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। এরপর আমরা নিউক্লিয়াসকে মাঝে মাঝে ডাইরেক্টর অফ সেলও বলে থাকতে পারি, আবার কখনো কখনো কোষের মস্তিষ্কও বলতে পারি। কিসের জন্য বলতে পারি? কারণ এ কী করে? আমাদের কোষের যে বিপাকীয় কাজগুলো, মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো, তারপর আমাদের যে সেলের গ্রোথ বা কোষের যে আমাদের যে বৃদ্ধি, বা এগুলো সবই কী করে? এই নিউক্লিয়াসের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো তার জন্য একে আমরা কোষের মস্তিষ্কও বলে থাকি কখনো কখনো। এরপর দেখবে সাধারণত একটি কোষে একটি নিউক্লিয়াস থাকে। আমরা কি জানি? সাধারণত একটি কোষে একটি নিউক্লিয়াস থাকে। সেই রকমই আবার একটা কোষে একটা নিউক্লিয়াস নাও থাকতে পারে, মানে নিউক্লিয়াস বিহীনও হতে পারে। সেরকম একটা মানে কোষ হলো কি, যেটা আমাদের লোহিত রক্তকণিকা আছে বা রেড ব্লাড সেল যেটা আছে, তার কোনো নিউক্লিয়াস থাকে না। তো সেই জন্য কী হয়? নিউক্লিয়াস নেই। তাহলে ওর কী হবে? যেটা লাইফ স্প্যান বা যেটা জীবনকালটা অনেক ছোট হয়ে যাবে, লাইফ স্প্যানটা অনেক ছোট হয়ে যাবে, এবং সে কী হবে? তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বা মারা যাবে। এখানে তো মারা যাবে বলা যায় না, এখানে ধ্বংস হয়ে যাবে। তো এরপর আবার এমনও সেল আছে যার মধ্যে একের বেশি নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, যেমন হচ্ছে অস্টিওক্লাস্ট।
বলে একটা সেল আছে, যেটা হচ্ছে কি বোন ব্রেকিং সেল। এ কী করে বোনকে ব্রেক করতে হেল্প করে, এই অস্টিওক্লাস্ট, যার মধ্যে কি একের অধিক আমাদের নিউক্লিয়াস উপস্থিত। এরপর হচ্ছে গঠন বা নিউক্লিয়াসের যে গঠন বা স্ট্রাকচার, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। রাসায়নিকভাবে নিউক্লিয়াস মূলত কী নিয়ে তৈরি? প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, আরএনএ, ডিএনএ ইত্যাদি দ্বারা গঠিত। ঠিক আছে। এরপর হচ্ছে যে নিউক্লিয়াস, আমাদের যে মানবদেহের নিউক্লিয়াস, সেটার ব্যাস বা ডায়ামিটার আমাদের গড়ে কত হয়? 6 মাইক্রোমিটার থেকে 10 মাইক্রোমিটার হয় মানব শরীরে। এবং এটা আমাদের যে সেলের একটা সেল বা কোষের যে মোট আয়তন, তার যেটা 10% জায়গা জুড়ে কে থাকে? 10% জায়গা জুড়ে নিউক্লিয়াস থাকে। এবার একটা সুগঠিত যে নিউক্লিয়াস বা একটা টিপিক্যাল নিউক্লিয়াসের বা একটা আদর্শ নিউক্লিয়াসের কটা অংশ দেখা যায়? একটা আদর্শ নিউক্লিয়াসের কটা অংশ দেখা যায়? 4টে অংশ দেখা যায়। একটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেনও বলতে পারো, বা নিউক্লিয়ার ঝিল্লি বাংলায় বলতে পারো। তারপর আছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওউলাস, ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম ইত্যাদি ইত্যাদি থাকে এগুলো। এরপর হচ্ছে নিউক্লিয়ার পর্দা নিয়ে আমরা একটু আলোচনা করব। নিউক্লিয়ার পর্দা যেটা আছে, একে আমরা ক্যারিওথিকাও বলে থাকি। এবার হচ্ছে এটি একটি দ্বিস্তর বিশিষ্ট পর্দা। মানে এটার কটা পর্দা আছে? 2টো পর্দা আছে। একটা হচ্ছে ইনার নিউক্লিয়ার মেমব্রেন, একটা হচ্ছে আউটার নিউক্লিয়ার মেমব্রেন। এরপর যেটা আউটার নিউক্লিয়ার মেমব্রেন আছে সেটা কি থাকে? এটা যদি একটা নিউক্লিয়াস হয়, আমি এইটাকে একটু বড় করে দেখাচ্ছি, এই অংশটা। এটা যদি একটা নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের একটা পার্ট হয়, এইটুকু অংশ খালি কেটে নিচ্ছি আমরা, এইটুকু অংশ। এইটা হচ্ছে আউটার নিউক্লিয়ার মেমব্রেন। এইটা যেটা আছে এটা হচ্ছে ইনার নিউক্লিয়ার মেমব্রেন। এরপর এদের মাঝে, এই আউটার অ্যান্ড ইনার, এইটার মাঝে যে একটা স্পেস বা ফাঁকা একটা জায়গা থাকছে, এটার নাম হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস বলা হচ্ছে এই অংশটাকে। দেখতে পাচ্ছ পেরিনিউক্লিয়ার স্পেস থাকে এর মাঝে, এই মেমব্রেনের মাঝে একটা স্পেস থাকে, যেটি মানে তার যে এই যে স্পেসটা থাকে, স্পেসটা কতটা হয়? 10 to 50 ন্যানোমিটার। খুবই সূক্ষ্ম হয়, কারণ এগুলো জানো যে আমাদের সেলটা একটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাওয়া যায় না সচরাচর। তো এই নিউক্লিয়াস, এই যে ইনার মেমব্রেন ছিল, আউটার মেমব্রেনের যে বাইরে ছিল, আউটার মেমব্রেনের বাইরে কি ছিল? আউটার মেমব্রেনের বাইরে এই যে এগুলো দেখতে পাচ্ছ পিকচারটায়, এগুলো উপরে ফুটকি পোস্তদানার মতো, এগুলো হচ্ছে রাইবোজোম। ঠিক আছে। এই রাইবোজোম আর এইটা যে আউটার মেমব্রেন আছে, এখান থেকে কি ক্রিয়েট হবে বা এর সঙ্গে কি অ্যাটাচ থাকবে? সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। রাফ কেন বলছি? ডিউ টু দ্য প্রেজেন্স অফ রাইবোজোম এখানে প্রেজেন্ট আছে, এই জন্য আমরা এটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বলছি। এবং এটা কার সাথে অ্যাটাচ থাকছে? এটা হচ্ছে আউটার মেমব্রেন, যেটা নিউক্লিয়াসের যেটা আউটার মেমব্রেন আছে তার সাথে মানে অ্যাটাচ থাকছে। এরপর হলো এরপর যেটা ইনার মেমব্রেন আছে, মানে এই ভিতরের এই ভিতরেরটা দেখতে পাচ্ছ, এই ভিতরেরটা, এটার সাথে সাথে আর একটা লেয়ার থাকে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই লেয়ারটার নাম কি? এই লেয়ারটার নাম হলো নিউক্লিয়ার ল্যামিনা। এটা কি করে? আমাদের যে নিউক্লিয়াসকে মেকানিক্যাল সাপোর্ট দেয়। ঠিক আছে। এরপর এই নিউক্লিয়ার যে পর্দা আছে, এই নিউক্লিয়ার পর্দাতে কি হয়? এরকম জায়গায় এখানে যেখানে কি হয়, ফিউজ হয়ে যায় আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন, যে এখানে এসে ফিউজ হয়ে যাচ্ছে দুটোই, এবং এখানে কতগুলো ছিদ্র করে তুলছে। তো মোটামুটি 3000 থেকে 4000 ছিদ্র দেখা যায়, যেই ছিদ্রগুলোর মাধ্যমে কি হয়, এই যে আদান প্রদান হচ্ছে মলিকিউলের আদান প্রদান হচ্ছে। লাইক এটা তো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস কার মধ্যে থাকছে? সেলের মধ্যে বা কোষের মধ্যে থাকছে। তো কোষের
মধ্যে যে মলিকিউলগুলো বা নিউক্লিয়াসের মধ্যে যে মলিকিউলগুলো সেগুলোর মধ্যে আদান প্রদান হচ্ছে, লাইক তোমার সেটা লার্জ প্রোটিন মলিকিউলও হতে পারে বা অন্যান্য মলিকিউলও হতে পারে, প্রোটিন হতে পারে, হ্যাঁ প্রোটিনও হতে পারে। দেন এরপর আসি নিউক্লিয়ার পর্দার যে কাজ, নিউক্লিয়ার পর্দার যে কাজ এরপর আসি নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দার যে কাজ সেটা হচ্ছে নিউক্লিয়াসকে একটা আদর্শ শেপ এবং সাইজ প্রদান করা, ঠিক আছে। নিউক্লিয়াসকে আবদ্ধ করে রাখা এবং প্রোটেক্ট করা। আবদ্ধ করে রাখা মিন্স দেখো নিউক্লিয়াসের মধ্যে যে মেটেরিয়ালগুলো আছে, গুরুত্বপূর্ণ মেটেরিয়ালগুলো আছে, লাইক নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, ডিএনএ থাকে, যেগুলো যেটাকে কী বলা হয় জেনেটিক মেটেরিয়াল বলা হয়, ডিএনএ থাকে। তো সেগুলোকে যাতে মানে ওর মধ্যে যে মলিকিউলগুলো আছে লাইক অন্যান্য থাকতে পারে, লিপিড টিপিড অল্প পরিমাণে থাকে, তো সেগুলো যাতে কোষের মধ্যে না চলে যায়, সেই জন্য একে হচ্ছে প্রোটেক্ট করে। আর ওই যে নিউক্লিয়ার পোরগুলো ছিল, এখানে যে নিউক্লিয়ার পোরগুলো ছিল এই রকম জায়গা করে নিউক্লিয়ার যে পোরগুলো ছিল এগুলো কী করছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দ্বারা পার্টিকুলারলি লার্জ প্রোটিন মলিকিউলগুলো আদান প্রদানে সাহায্য করছে। এবার বলবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কী জন্য বললাম, কারণ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কখন হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় যখন বেশি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কখন হয়, যখন কম ঘনত্ব থেকে আমরা বেশি ঘনত্বের দিকে কোনো মলিকিউল যাবে, তখন তার এনার্জি বা একটা শক্তি ক্ষয় হবে, শক্তি লাগবে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে এই জন্য। এরপর আসি নিউক্লিওপ্লাজম। তো যেরকম আমাদের সেলের বাইরে যে ফ্লুইডটা ছিল সেটাকে আমরা কি বলছিলাম, সাইটোপ্লাজম। সেই রকমই নিউক্লিয়াসের মধ্যে যে একটা ফ্লুইড থাকে জেলির মতো, সেটাকে আমরা কি বলছি, নিউক্লিয়াসের অভ্যন্তরে কোষীয় সাইটোপ্লাজমের মতোই এক প্রকার জেলির মতো বস্তু থাকে, যেটাকে আমরা কি বলছি, নিউক্লিওপ্লাজম বলছি। এই নিউক্লিওপ্লাজমটা কী দিয়ে তৈরি হচ্ছে, বেশিরভাগটাই জল দিয়ে তৈরি। এবং এটা কার সংমিশ্রণ, এর মধ্যে আমরা বলছিলাম না যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দ্বারা মলিকিউলের আদান প্রদান, এগুলো হতে পারে প্রোটিন, উৎসেচক, লিপিড, খনিজ লবণ, আয়ন, এগুলোও পাস হয়। তো কী বলছে, বেশিরভাগটাই জল দিয়ে তৈরি। এবং হচ্ছে কার সংমিশ্রণ, নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, উৎসেচক থাকে। উৎসেচক কী করে আমাদের যে প্রক্রিয়াটাকে একটা বুস্ট আপ দেয়, বা মানে অনেক তাড়াতাড়ি যাতে হয়, সেই জন্য উৎসেচক কাজে লাগে। উৎসেচকগুলো লাইক ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এক্সেট্রা, এগুলো থাকে। লিপিড, খনিজ লবণ, আয়ন বললাম। এবার হচ্ছে এটি নিউক্লিয় যে প্লাজমটা, এটা কার মধ্যে আবদ্ধ থাকে, নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকবে। এরপর হচ্ছে নিউক্লিওপ্লাজমের কাজগুলো কী কী। নিউক্লিওপ্লাজমের মধ্যে কী থাকে, এর মধ্যে নিউক্লিওটাইড প্রেজেন্ট থাকে, যেটা কী করে, ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে। এবার ডিএনএ রেপ্লিকেশন কেন হবে, কারণ কী হয়, আমাদের বডিতে ডিএনএর সেলগুলো ডিভিশন হয়ে তবেই তো একটা টিস্যু গড়ে তুলবে। তারপর টিস্যুগুলো ফার্দার আবার এটা যদি একটা সেল হয়, এটা একটা সেল হলো, তারপর সেখান থেকে সেল ডিভিশন হয়ে বা সেল বিভাজন হয়ে দুটো সেল হলো, এরকম করেই সেল ডিভিশন হয়ে তো একটা হিউম্যান বডি তৈরি করবে। তো এই সেলগুলোর মধ্যেই তো ডিএনএ থাকে, তো সেই জন্য তো ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএর প্রতিলিপিকরণ তো হতেই হবে। তো এটা হেল্প করছে আমাদের নিউক্লিওপ্লাজম। তো এটা একটা মাধ্যম হিসেবেও কাজ করে ম্যাটেরিয়াল আদান প্রদানের জন্য। কারণ কি, এর মধ্যেই তো সব ভেসে আছে না, নিউক্লিওপ্লাজমের মধ্যেই তো তোমার সবই ভেসে আছে, নিউক্লিওগুলাসও ভেসে আছে, ক্রোমাটিন সূত্রগুলোও আছে, সবই আছে, ক্রোমোজোমও আছে। এরপর হচ্ছে নিউক্লিয়াসের রসস্ফীতি অবস্থা বজায় রাখা। কারণ কি, এর মধ্যে ওয়াটার আছে, তো আর এটা একটা জেলির মতো একটা অবস্থা। তো সেই জন্য একে কি রসস্ফীতি অবস্থাকে বজায় রাখে আর নিউক্লিয়াসকে আকৃতিও প্রদান করছে।